স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে সকাল 8টায় শুরু হয় লং মার্চ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে লং মার্চ কর্মসূচির ঘোষণা করে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর লং মার্চের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পৃথিবীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ হানিফ ফ্লাইওভার, কাঁচপুর, গাউছিয়া, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে। কর্মসূচিতে নেতাকর্মীরা যান গাড়িবহরে। পথে যোগ দেন বিভিন্ন জেলার শত শত নেতাকর্মী। আর পথে পথে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। লং মার্চের গাড়ি বহরে বিভিন্ন জেলা অতিক্রম করার সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তৃতায় তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই উগ্রপন্থী বিজেপির বিরুদ্ধে বলতে চাই, অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে কোনো সময় ছোট করা যায় নাই, এবারও যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকে নাই। আজকেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দিবে, ধমক দিবে, এতে আমরা ভীত নই। মিহির মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে সকাল 8টায় শুরু হয় লং মার্চ। এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন চিফ রিপোর্টার জাকারিয়া আহমেদ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যুক্ত আছেন স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম। প্রথমে চলে যাব বার্তাকক্ষে জাকারিয়ার কাছে। জাকারিয়া, দুঃখিত, আমরা চলে যাব আখাউড়াতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো লং মার্চের সাথেই ছিলেন, এই লং মার্চের নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন ছিল জানাবেন, পাশাপাশি জানাবেন লং মার্চ শেষে নেতাকর্মীরা কি বলেছেন। দিশা, মূলত এই লং মার্চকে কেন্দ্র করে ঢল নেমেছে নেতাকর্মীরা। বিশেষ করে সকাল থেকেই আমরা দেখেছি নয়াপল্টনে, এছাড়াও নয়াপল্টন থেকে যখন লং মার্চটি শুরু হলো, সেই লং মার্চে আমরা দেখেছি বিভিন্ন যে জেলাগুলো অতিক্রম করেছে, সেই জেলাগুলোতে আশেপাশে যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেই জেলা থেকেও কিন্তু ঢল দেখা গিয়েছে, তারাও কিন্তু এসেছেন এই লং মার্চে যুক্ত হয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এত পরিমাণ নেতাকর্মী হয়েছে যে আসলে অনেকেই কিন্তু সেই যে আগরতলা প্রতিবাদে বা আগরতলা অভিমুখী যে আখাউড়া, সেই আখাউড়ার যে সমাপনী অনুষ্ঠান সেখানে কিন্তু উপস্থিত হতে পারেনি। বিশেষ করে আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু ঘটনাস্থলে বা সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি। এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আমরা দেখেছি যে নেতাকর্মীদের এত ঢল এখানে যে আসলে অনেকেই গাড়ি রেখে তারা কিন্তু পায়ে হেঁটে সেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু শেষ মুহূর্তে তারা সেখানে উপস্থিত হতে পারেনি। তবে আরেকটি বিষয় দেখেছি যে অনেকেই, আমি নিজেও সেটা করেছি, যেটা হলো যে প্রায় 5 কিলোমিটার সড়ক কিন্তু একদম গাড়ি দিয়ে যানজট লেগে থাকে, তার কারণে অনেকেই গাড়ি থেকে নেমে এসেছে। আমি নিজে স্বয়ং 2 কিলোমিটার হেঁটে এসেছি, তারপরেও কিন্তু সেই গন্তব্যে পৌঁছাতে পারিনি। তার মানে বুঝতে হবে যে আসলে নেতাকর্মীদের ঢলটা কেমন ছিল। আর নেতাকর্মীদের প্রত্যাশা বা নেতাকর্মীদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে আজকের যে এই লং মার্চ, সেই লং মার্চের প্রতিবাদ হিসেবে তারা দেখছেন, কারণ ভারতের আগ্রাসন থেকে উদ্ধার হওয়া, এর
পাশাপাশি আরেকটি যে বিষয় জাতীয় পতাকা অবমাননা এবং কি হাই কমিশনের যে হামলা, সেই হামলার প্রতিবাদের মূল অংশটা কিন্তু এই আজকের লং মার্চ। আর এই লং মার্চে যে নেতাকর্মীদের উপস্থিতিটা সেটা আসলে দেখার মতো ছিল। দিশা, বিস্তারিত জানানোর জন্য এবার আমরা চলে যাব বার্তা কক্ষে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জাকারিয়া। এই লং মার্চের মাধ্যমে আসলে ভারতকে কি বার্তা দিল বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো, এবং তাদের আজকের কর্মসূচির ফলাফল কি হতে পারে? দিশা, আমাদের সহকর্মী আরিফ একেবারে আখাউড়া থেকে জানালেন যে নেতাকর্মীদের যে সরব উপস্থিতি এই লং মার্চের মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে আগ্রাসন কিংবা ভারতীয় গণমাধ্যমে যে ধরনের অপপ্রচার কিংবা অপতথ্য ছড়ানো হচ্ছে তারই প্রতিবাদ হিসেবে বিএনপির যে 3টি অঙ্গ এবং সহযোগী সংগঠন তাদের লং মার্চের যে সাড়া নেতাকর্মীরা দিয়েছে সেটি আমরা আরিফের কাছ থেকে শুনলাম। এই লং মার্চের আগেও যদি একটু প্রেক্ষাপট টানি, বিএনপি এর আগেও 2014 সালে ভারতের যে পানি আগ্রাসন তার বিরুদ্ধে লং মার্চ করেছিল তিস্তা অভিমুখে, তিস্তা ব্যারেজ যাতে না হয় বা তিস্তা প্রকল্প থেকে ভারত যাতে সরে আসে সেজন্য তারা লং মার্চ করেছিল 2014 সালে। তখন ওই লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এরও আগে যদি আমরা দেখি যে ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে 1976 সালে লং মার্চ ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন মৌলানা ভাসানী, যেটি দিল্লির শাসকদের যে মসনদ সেটিতেও নাড়া দিয়েছিল। কিন্তু এই লং মার্চগুলোর প্রেক্ষাপটে যদিও সারা জাগিয়েছিল, কিন্তু ভারত কিন্তু তাদের প্রকল্প থেকে সরে আসেনি। আজকে যে লং মার্চটি হলো আমরা দেখতে পাচ্ছি যেটির প্রেক্ষাপট যদি আমি আরেকটু টানি, 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, তাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের যে টানাপোড়েন কিংবা দূরত্ব সেটি কিন্তু বেড়েছে। তো এই বরফ গলানোর কিছু আমরা দেখতে পেয়েছি, প্রচেষ্টাও দেখতে পেয়েছি। বিশেষ করে গত 10 তারিখে আমরা যেটি দেখলাম যে ভারতের গত 2 দিন আগে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বাংলাদেশকে নিয়ে যে ধরনের অপপ্রচার কিংবা অপতথ্য ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে চলছে, বিশেষ করে যদি আমি একটু উল্লেখ করতে চাই, রিপাবলিক বাংলা নামে একটি গণমাধ্যমে, সেখানে সাংবাদিক নামধারী মৈকরঞ্জন ঘোষ তিনি বলেছেন কিভাবে যে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, এই ধরনের একটি স্বাধীন সার্বভৌম দেশ থাকবে না, এই ধরনের কথা অন্য একটি দেশের গণমাধ্যমে প্রচারিত হয়। তার বিরুদ্ধে আজকে বিএনপির 3টি সহযোগী এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো যাতে প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করা হয় এবং বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটি যেন পারস্পরিক সমতা, ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে হয়, সেই ধরনের বার্তাই কিন্তু নেতাকর্মীরা আজকে তুলে ধরেছেন। এবং আরেকটি বার্তা দিয়েছেন যেটি হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেন হয় পারস্পরিক, জনগণের সঙ্গে, কোনো বিশেষ দল কিংবা সরকারের সঙ্গে যাতে না হয়। এই বার্তাগুলো আসলে উঠে এসেছে এবং পাশাপাশি যেটি নেতাকর্মীরা যেটি বলার চেষ্টা করেছেন। ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি যে লং মার্চ থেকে ভারতকে বার্তা দেওয়ার জন্য বেশ কিছু ইস্যু আসলে উঠে এসেছে। আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। কোনো চোখ রাঙানিকে আর পরোয়া করে না দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। সংস্কারের এই মৌলিক বিষয়গুলো সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, এমন আশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটবের। তিনি বলেন, তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাটম্যান। বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি ক্যাটম্যান। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র,
তারা ডেমোক্রেসি এবং রুল অফ ল এর প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য। বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে, স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া, পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী। গত দুদিন আমি আলোচনা করেছি, এখনো কিছু সংশোধন দরকার আইনের, অনেক কিছু করতে হবে এখনো। বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে, অনেক জটিল কেস এটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি। এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। বাংলাদেশের জুলাই আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশি এই আইনজ্ঞ টবি ক্যাডম্যান। And obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence. আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, এমন আশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি বলেন, তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার দাউদ খান। দাউদ, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আজ চিফ প্রসিকিউটর এবং চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান যে সাংবাদিকদের সাথে কথা বললেন, সেখানে আসলে কি কি বিষয় উঠে এসেছে? দিশা, আসলে আজকের এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় উঠেছে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা যায় কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি তথ্য তিনি এখানে দিয়েছেন। তিনি বলেছেন যে আইন মেনে, অর্থাৎ আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে কিংবা এই ধরনের বিচারের ক্ষেত্রে যে আইন রয়েছে কিংবা বিদেশ থেকে কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনতে যে আইনগুলো রয়েছে সেই আইন মেনেই প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। তবে এক্ষেত্রে ভারতের আসলে আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা হয়েছে। টবি ক্যাডম্যান তিনি আশা প্রকাশ করছেন যে ভারত যেহেতু একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারাও বাংলাদেশের যে গণতন্ত্র এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের কাছে তুলে দেবেন। তবে এখন একটি প্রশ্ন দেখাই যায়, অর্থাৎ শেখ হাসিনাকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে তার বিচার কাজ আসলে কিভাবে চলবে, সেই বিষয়টিও কিন্তু এখানে পরিষ্কার করা হয়েছে। টবি ক্যাডম্যান তিনি বলেছেন যে তাকে যদি দেশে ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে কিংবা এই ধরনের বিচার ক্ষেত্রে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার অনুপস্থিতিতেও বিচার কার্য চালিয়ে নেওয়া সম্ভব। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে যে ট্রাইব্যুনালে যে সংশোধিত আইন রয়েছে সেই আইন নিয়ে এখন পর্যন্ত যে বিচার কাজ চলছে সেটিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সংশোধিত আইনেই স্বচ্ছ একটি বিচার কাজ বাংলাদেশে করা সম্ভব। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে দু একটি আইনের সংশোধন করা যেতে পারে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে যে বাংলাদেশে যেহেতু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সুতরাং বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই মৃত্যুদণ্ডের বিধান নেই। সে সকল দেশের সাথে আসলে পরামর্শ করে বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী একটি পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এখন পর্যন্ত যে বিচার কাজ চলছে সেটিতেও স্বচ্ছতা নিয়ে আসা যেতে পারে, সেই বিষয়টি তিনি এখানে বলেছেন। আরেকটি বিষয় যে আসলে যারা এখন পর্যন্ত অভিযুক্ত রয়েছেন তাদের বিচার কার্য সম্পূর্ণ হতে আসলে কি কি প্রয়োজন, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যখন শুনানি চলছে তখন কিন্তু আসামি পক্ষের কারো আইনজীবী আমরা এখন পর্যন্ত যে আইনি প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু দেখতে পাইনি। সেক্ষেত্রে তারা বলেছেন বিদেশ থেকে প্রয়োজন পড়লে যারা আসামি রয়েছেন কিংবা যারা অভিযুক্ত রয়েছেন তারা কিন্তু আইনজীবী নিয়োগ দিতে পারবেন। আর টবি ক্যাডম্যান সম্পর্কে যদি একটু বলি যে তার এই বাংলাদেশ সফর এটি কিন্তু এবারই প্রথম ছিল না, অর্থাৎ এর আগেও কিন্তু আসবার কথা ছিল। অর্থাৎ যখন 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় মানবতা বিরোধী অপরাধে অর্থাৎ যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে, তখনও কিন্তু তাকে অর্থাৎ যারা আসামি ছিল অর্থাৎ জামায়াতের শীর্ষ নেতারা তাকে নিয়োগ অর্থাৎ পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন
আওয়ামী লীগ সরকার তাকে কিন্তু দেশে প্রবেশ করতে দেননি। পরবর্তীতে আমরা দেখতে পাই আরেকটু জানবো যে কিডম্যান যে পরামর্শ দিবে তা আসলে এই বিচারের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে। আসলে কিডম্যান সম্পর্কে যতটুকু জানা যায় যে তিনি যেহেতু ব্রিটিশ একজন লয়ার এবং তিনি অনেক অভিজ্ঞ, তার সম্পর্কে যতটুকু আমরা জেনেছি যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কাজগুলো সম্পূর্ণ হয় অর্থাৎ আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেক্ষেত্রে তিনি অনেক বিজ্ঞ একজন আইনজীবী এবং বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ যুদ্ধাপরাধীদের কিংবা মানবতা বিরোধী অপরাধের যে বিচারগুলো হয় তিনি সেখানে কিন্তু আইনি পরামর্শক হিসেবে থেকে থাকেন। সুতরাং তার যে আইনি পরামর্শ কিংবা তার যে বিজ্ঞতা অর্থাৎ তার যে বিচক্ষণতা সেটি আসলে যারা প্রসিকিউশন টিম রয়েছেন অর্থাৎ চিফ প্রসিকিউটরকে যে পরামর্শক হিসেবে তাকে নিয়ে আসা হচ্ছে, সুতরাং সেখানে প্রসিকিউশন টিম মনে করছেন তার এই বিচক্ষণতা এই যে আইনি প্রক্রিয়া রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই আইনি প্রক্রিয়াকে একটি স্বচ্ছতার মধ্য দিয়ে জনগণের কাছে একটি উদাহরণ হিসেবেই তুলে ধরা সম্ভব হবে এবং সাধারণ মানুষও একটি স্বচ্ছ বিচার কাজ পাবেন বলে তারা আশা করছেন। বিস্তারিত জানাচ্ছিলেন দাউদ, আপনাকে ধন্যবাদ। বড় দুর্নীতিবাজরা কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। কাজে যোগ দিয়ে সংস্থাটির প্রধান কার্যালয় সংবাদ সম্মেলনে আগামী 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দেওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান। আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।